আমাদের আজকের ব্লগটি হলো বাংলাদেশের দার্জিলিং খ্যাত অন্যতম সুন্দর স্থান সাজেককে নিয়ে। যদিও ভিডিওটি একটু লম্বা, কিন্তু আমি আশ্বস্ত করছি আপনারা নিরাশ হবেন না। এটি সম্পূর্ণ দেখলে আপনারা সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণ সংক্রান্ত সকল কনফিউশন দূর করতে পারবেন। এই হচ্ছে সো আমাদের সাথেই থাকুন। বৃষ্টি স্নাত সকালের দৃশ্য। আসসালামু আলাইকুম। আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাসার সামনে থেকে রিক্সা করে আমরা প্রথমে সায়দাবাদ বাস কাউন্টারে যাব, সেখানে ইকোনো বাসে করে আমরা খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি থেকে আমরা সিএনজি তে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এই ভিডিওতে আমরা আসার সময় খাগড়াছড়ির যে পর্যটন স্পট গুলো আছে সেগুলোও দেখাবো, এবং সব খরচ একদম প্রত্যেকটা সেগমেন্টে সব খরচ আপনাদেরকে দেখাবো। মোটামুটি এটা আমাদের বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ট্যুর। তো যারা এই লেভেলের কম টাকার মধ্যে ট্যুর দিতে চান, মোটামুটি বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ট্যুর দিতে চান, আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য। তো আমাদের বাস অলরেডি যাত্রা শুরু করছে সায়দাবাদ থেকে, এবং একটা সময় পর আমরা কুমিল্লা এসে পৌঁছালাম যাত্রা বিরতিতে। তো আমাদের বাসটা একটু পরেই কুমিল্লা থেকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে আমরা আমাদের বাসটা যদিও 10টা 20-এ ছাড়ার কথা ছিল, আমাদের বাসটা আসছে 11টায়, এবং আমরা খাগড়াছড়ি অলরেডি পৌঁছে গেছি। আমাদের খাগড়াছড়ি যেতে টোটাল সময় লাগছে মোটামুটি 5 ঘন্টার মতো। আমরা সকাল 5:30টায় পৌঁছে গেছি, এবং আমরা আপাতত খাগড়াছড়ির শাপলা চত্বর যে জায়গাটা আছে সেইখানে অবস্থান করছি। তো আমরা প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। তারপর আমাদের সিএনজি আগে থেকেই বুক করা ছিল। এখানে আমি সিএনজি ভাড়াটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে টোটাল সিএনজি ভাড়া কত পড়বে। তো কিছু কথা বলে রাখি, সাজেকে যারা 2 রাত থাকতে চায় এবং খাগড়াছড়ির সবগুলো স্পট দেখতে চায়, তাদের জন্য সিএনজি ভাড়া 7,200 টাকা। কিন্তু আমরা সেখানে মাত্র সিএনজি ভাড়া পেলাম 5,000 টাকায়। সো কিভাবে পেলাম আমরা সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তো আমরা অলরেডি এখানে দীঘিনালার একটা সেনানিবাসে চলে আসছি। এখানে আমাদেরকে সিএনজিটাকে একটু থামানো হয়েছে, কারণ এর আগে ইলেকশন ছিল, একটু ঝামেলা হয়েছে, তাই একটু থামাইছিল। তো আমরা এখন মেইনলি বাঘাইহাট সেনানিবাসের এখানে চলে আসছি। তো এখান থেকেই আর্মি এসকর্টটা ছাড়বে সকাল 10:30টায়। তো আমরা এখান থেকেই রওনা হব। তো আপনাদেরকে এবার এর কাছেই একটা দোকানে নিয়ে যাই, চলেন। এই দোকানে মোটামুটি এটা সেনাবাহিনীরা পরিচালনা করে। তো এখানে কিছু জিনিসপত্র পাওয়া যায়, ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র পাওয়া যায়। যেমন এখানে কিছু উল্লেখযোগ্য যেমন সাজেকের ম্যাগনেট বলা হয়, মানে এখানে বাইরে লিখাই আছে যে ম্যাগনেট পাওয়া যায়। এই ম্যাগনেট গুলো ফ্রিজের সাথে লাগিয়ে রাখা হয়। সাজেকের বিভিন্ন সিম্বল আছে, তারপর এখানে বিভিন্ন মেয়েদের বিভিন্ন ব্যাগ আছে, তারপরে শাড়ি আছে, আরো বিভিন্ন কাঠের জিনিসপত্র আছে। দেন কিছু কাঠের তৈরি, বেতের তৈরি কিছু জিনিসপত্র আমাদের এই দোকানটাতে আছে। দোকানের ইন্টেরিয়র মোটামুটি সুন্দর। তো আপনারা যদি কেউ সাজেকে এসে সাজেকের কোনো স্মৃতি রাখতে চান বা কিনতে চান কিছু, এখান থেকে কিনতে পারবেন। তবে দামটা কিন্তু ফিক্সড প্রাইস, এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই। তো আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম, কিন্তু আমরা এখান থেকে কিছু কিনি নাই। তো এরপরে আমরা একটু বাইরে হাঁটাচলা করে দেখতে আসলাম। আমাদের আসলে সিএনজিটা সকাল 7টাতে আমরা এখানে পৌঁছায় গেছি। তো আমরা মোটামুটি 3 ঘন্টা আগে পৌঁছায় গেছি। আমরা যথেষ্ট সময় আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছে। তো আমরা একটু আশেপাশে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখতেছিলাম। আর্মিদের তারা ফুটবল খেলতেছিল, বিভিন্ন ট্রেনিং করতেছিল, তো সেগুলো আমরা দেখতেছিলাম। তো আমরা একটা চা নিয়ে নিলাম, একটা মানে বাঁশের ভেতর করে চা বিক্রি করে, রং চা। আর এখানে কিছু ভ্রাম্যমান ফলের দোকান আছে। এই ফলগুলার দামও তুলনামূলক কম, সবগুলাই পাহাড়ি ফল। মোটামুটি পেঁপে, তারপরে ডাব, সবগুলাই আছে। তো
তো আমরা হচ্ছে বিভিন্ন ফলমূল দেখতেছিলাম, দেখে কিছু কেনা যায় কিনা। পরে হচ্ছে আমাদের পেঁপে খেতে মন চাইলো, তাই আমরা হচ্ছে একটু এই দিদির কাছ থেকে পেঁপে নিয়ে নিলাম। মাত্র 20 টাকায় পাওয়া যায়। হয়তো দামাদামি করলে 10 টাকাও পাওয়া যেত, কিন্তু আর দামাদামি করে নেই। তো হুট করে সাজেকে হচ্ছে আবহাওয়া পাল্টে গেল। এতক্ষণ কিন্তু মোটামুটি রোদ ছিল, একটু আবহাওয়া গ্লুমি ছিল। এখন আহ হুট করে অনেক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠলো। তারপর হচ্ছে মোটামুটি বৃষ্টি বৃষ্টি একটা ভাব। এটাই আসলে সাজেকের আশেপাশের পরিবেশ, মানে এই অঞ্চলটার পরিবেশই এমন যে আসলে হুট করে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়, কখন যে কি হয় আসলে কিছুই বলা যায় না। তো আপনাদেরকে এখন একটু সিএনজি ভাড়া সম্পর্কে ধারণাটা দেই। আমরা হচ্ছে সিএনজিটা এত কমে কিভাবে পেলাম। প্রথমত হচ্ছে আমি এখানে সাজেকে আসার আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম। তো সেখান থেকে হচ্ছে বিভিন্ন যে সিএনজি চালক তারা হচ্ছে তারা যথেষ্ট স্মার্ট, তারা কিন্তু ফেসবুকে হচ্ছে বিভিন্ন কমেন্ট করে যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এরকম একজনের সাথে হচ্ছে আমি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে সে আমাকে ফোন নাম্বার দেয়, তার সাথে কথাবার্তা হয়। তো একটা পর্যায়ে বার্গেনিং এর ফলে হচ্ছে সে মোটামুটি 5,000 টাকাতে রাজি হয়। তো বিভিন্ন ব্লগে আমি যেটা দেখলাম তারা বলে যে সিএনজি ভাড়া নাকি ফিক্সড, এটা সেটা কমানো যায় না। তবে সেটা হ্যাঁ অবশ্যই সিজনের সময় গেলে তো আপনি কম পাবেন না, কিন্তু আপনি যদি একটু সিজনের আগে পরে যান তখন হচ্ছে আপনি এখান থেকে মানে সিএনজি ভাড়াটা কম পেতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে অলরেডি সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আমাদের সিএনজিটা ছেড়ে দিছে। তো রাস্তার আশেপাশের যে দৃশ্যগুলা এগুলা খুবই মনোমুগ্ধকর। আপনি যদি হচ্ছে সিএনজিতে বসে অলরেডি আপনি সাজেকের একটা ফিল পেয়ে যাবেন। রাস্তার আশেপাশের যে পরিবেশ, চারদিকে সবুজ, তার সবুজের পরে পাহাড়, পাহাড়ের পরে মেঘ, জাস্ট মানে ইউ কান্ট ইমাজিন। আপনি যদি সেখানে না যান এটা আসলে ভিডিও দেখে বা ছবি দেখে বোঝা যাবে না। তো আমাদের সিএনজিটা একটু বিরতি নিল, বিরতির পরে আমরা হচ্ছে বিরতির মাঝখানে এখানে একটু বাইরে এসে দাঁড়ালাম এবং আশেপাশে দেখতেছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, মানে এটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। মানে আমি জাস্ট কিছু বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে আসলে কোনো কথাই বের হচ্ছে না। তো যাই হোক, আমরা হচ্ছে সাজেকে পৌঁছায় গেলাম। আমাদের মধ্যে মোটামুটি 2 ঘন্টার পর্যন্ত সময় লাগছে। তো আমাদের হচ্ছে এখানে আমাদের যে রিসোর্টটা আমরা প্রথমে ছিলাম তার নাম রাঞ্জনী রিসোর্ট। সেই রিসোর্টের একটা রুম আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। তো কিভাবে রুম বুকিং করলাম, কত টাকায় করলাম সবই আপনাদেরকে বলবো, চলুন আগে আমরা রুমটা দেখি। তো এই রুমটা আমাদের নেওয়ার কথা ছিল না, কিন্তু ওনারা আমাদেরকে অফার করছিল। আমাদের রুম ছিল 2 তলায় এবং এই রুমটা ছিল 3 তলায়। তো ওরা বললো যে 3 তলার রুমটা যেহেতু খালি আছে আমরা চাইলে এখানেও থাকতে পারি। তো আমাদের কাছে মানে 2 তলার রুমটা আমরা আগেই দেখছিলাম, 3 তলার রুমটা হচ্ছে আমরা মাত্র দেখলাম, আমাদের কাছে সুবিধা মনে হয়নি। রঞ্জনী রিসোর্ট। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো রুমটা একটু নিচে, মানে আমরা হচ্ছে 2য় তলার রুমটা নিচ্ছি। 3য় তলার রুমটা আমাদেরকে দেখাইছে, কিন্তু ডাবল বেডের পছন্দ হয়নি তেমন একটা। আচ্ছা, তো এখন আমাদেরকে হচ্ছে অলরেডি তারা চাবি দিয়ে দিছে, তো আমরা চাবিটা দিয়ে হচ্ছে রুমে প্রবেশ করব। এটাই হচ্ছে আমাদের রুম। আমরা হচ্ছে এই রুমের হচ্ছে উপরে হচ্ছে একটা ফ্যান আছে। তারপর মোটামুটি ইন্টেরিয়রটা সুন্দর। দাম হিসেবে, ওভারঅল প্রাইস হিসেবে রুমটা খারাপ না। মানে আপনি যদি হচ্ছে মেকআপ বা এরকম আর মানে অন্য অন্য রিসোর্ট দেখতে চান, সেম কোয়ালিটির রুমের হচ্ছে আপনার প্রায় 4,000 থেকে প্রায় 4,500 টাকা ভাড়া পড়বে। কিন্তু এই রুমটার ভাড়া কত আপনারা একটু গেস করেন, আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তা আমরা এখানে হচ্ছে একটা মিরর পাচ্ছি, মোটামুটি বেশ এই সাইজের হচ্ছে একটা মিরর আমরা পাচ্ছি এখানে। আর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা একটা বারান্দা পাচ্ছি, মানে অনেক মানে টোটাল 2টা দরজা মিলে একটা বারান্দা। তো আমি চলুন বারান্দা গুলো আপনাদেরকে দেখাই, আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে একটা। দেন আমরা যদি এই পাশে দেখি, পর্দাগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে এই হচ্ছে আরেকটা দরজা, যদি গেস করে থাকেন। এই সেগমেন্টের মধ্যে আসলে এই মানে রুম ইন্টেরিয়র সহ এই বারান্দা একটু মানে মোটামুটি পাওয়াটা টাফ।
So, আমি কিভাবে পেলাম সেটা আপনাদেরকে আমি অবশ্যই ডিটেলসে বলতেছি। তার আগে হচ্ছে আমরা রুমের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এই বারান্দা থেকে যে ভিউটা দেখেন, কি অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, একটা ভিউ, মাশাআল্লাহ, সুন্দর একটা ভিউ। অন্যান্য রিসোর্ট থেকে দেখা যায়, কিন্তু আসলে হয়তো অনেক দাম, অনেকের সাধ্যে কুলায় না। তো চলেন আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, রুমের টয়লেটটা দেখবো। টয়লেটটা কেমন? ওকে, সো এই হচ্ছে রুমের টয়লেট। একটু একটা লাগিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের টয়লেট, এটা হচ্ছে লাইট। আমি যদি একটু টয়লেটের ভিতরটা দেখাই, স্বাভাবিক বেসিন আছে, বাট টয়লেটটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ছিল, আমরা যখন আসছি। আর একটা বালতি দিবে, মগ দিবে, দুই ধরনের কমোড, হাই কমোড, লো কমোড, দুটি কমোড আছে, ঝর্ণা আছে। তো এই যে আমাদেরকে রুমের কয়েল দিয়ে গেল, আসলে রুমে অনেক মশা, তো আচ্ছা কয়েলটা থাকুক এখানে। তো যেটা বলতেছিলাম, আগামীকাল হচ্ছে আমরা মেঘপুঞ্জিতে থাকবো। তো মেঘপুঞ্জির সাজেকের হচ্ছে ওয়ান অফ দা মোস্ট হাইপ রিসোর্ট। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মেঘপুঞ্জিতে আসলে এটার তুলনায় আমরা কি কি এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছি, আসলে কেমন ব্যাপারগুলা। তো এখন আসি রুমের প্রাইসের ব্যাপারে। রুমের প্রাইসটা হচ্ছে মাত্র 1500 টাকা, মানে হচ্ছে 1500 টাকা। তো আমার মতে আপনি যদি সাজেকে আসতে চান এবং এই ধরনের একটা রুমে আপনি যদি স্টে করতে চান, আপনাকে পার নাইট অ্যাটলিস্ট মিনিমাম 3500 টাকা গুনতে হবে, মানে এখনকার বাজার দর অনুযায়ী। একটু খুঁজলে হয়তো ভালো পাওয়া যায়। আমি আসলে অনেক খোঁজাখুঁজি করার পর মেনলি এটা পাইছি। এটা কিন্তু একটা মানে বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল। তো আমি মোটামুটি এই জন্য একটা রিসোর্ট আমি ঠিক করছি একটু কস্টলি, মেঘপুঞ্জি যেটা। আর আরেকটা রিসোর্ট হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে, আমার বাজেটই ছিল 2000-এর মধ্যে। এটার নাম হচ্ছে রামজনি রিসোর্ট। এই রিসোর্ট হইতে হইতে 1500-তে আসছে। এন্ড তাদের ওভারঅল বিহেভিয়ার খারাপ না, বিহেভিয়ার মোটামুটি ভালো। তারা হচ্ছে রুমের সাথে একটা সাবান, 4টা শ্যাম্পু আমাদেরকে হচ্ছে প্রোভাইড করছে। আর আপনি হচ্ছে এখানে পানির ব্যবস্থা নাই, মানে খাবার পানি আপনাকে কিনে খেতে হবে। আর রুমের একটা নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে রুমের যে নিচে নর্মালি হচ্ছে একটু ভালো রিসোর্ট গুলোর নিচে কিন্তু ফাঁকা থাকে, কিন্তু এখানে হচ্ছে একটু জনবসতি দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে রুমের ওই পাশটাতে, এদিকে আসলে রুমের ওই পাশটাতে হচ্ছে একটু ঘনবসতি দেখা যাচ্ছে, একটু পরিবেশগত একটু ঝামেলা আছে। আমি একটু আগে শুনলাম কে জানি কারা জানি মারামারি করতেছে, যাই হোক সমস্যা নেই। মোটামুটি আপনি যদি এরকম একটা রুম খোঁজেন এরকম টাকার মধ্যে, এন্ড অবভিয়াসলি আমি এটা কাপলদের জন্য বলতেছি, আপনি ফ্রেন্ড মিলে আসলে হচ্ছে আপনি হচ্ছে 1000-এর মধ্যে রুম পাবেন, নো ম্যাটার, আপনি পাইতে পারেন। কিন্তু যারা কাপল, তারা যদি হচ্ছে একটা আপনার এরকম বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ট্যুর দিতে চান, তো আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো রিসোর্ট। তো আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি দুপুর হয়ে গেছে। আমরা প্রায় 10:30টায় রওনা দিয়ে 12টা 20-এ পৌঁছাইছি। দেন একটা রুমে রেস্ট নিয়ে আমরা আমাদের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে হচ্ছে আমরা আমাদের রিসোর্টের সাথেই একটা হোটেল আছে, সিনারি হোটেল। তো সেখানে হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিতে গেলাম। তো এখানে হচ্ছে আমরা কি কি খেলাম এবং কত প্রাইস, চলেন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো এখানে কিছু প্যাকেজ ছিল, কিন্তু আমরা তো যেহেতু আগে অর্ডার করি নাই, তাই আমরা প্যাকেজের খাবার পাই নাই। প্যাকেজের খাবার অর্ডার করতে হলে আপনাকে আগে অর্ডার করতে হবে। তো আমরা এখানে হচ্ছে আমাদেরকে আলু ভর্তা, পেঁয়াজের সালাদ, দেন সবজি, ডাল, ভাত এবং হচ্ছে আমাদেরকে দেশি মুরগি হচ্ছে দিছে। হ্যালো সবাইকে, এখন হচ্ছে আমরা যাচ্ছি সাজেকের বিখ্যাত একটা জায়গা হেলিপ্যাড দেখতে। তো আজকে হচ্ছে আমাদের সাজেকের প্রথম দিনের বিকেল। তো রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে হচ্ছে আমরা সাজেকের হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সাজেক আসলে অনেক সুন্দর, প্রকৃতির তার সমস্ত রূপ আসলে এখানে ঢেলে দিয়েছে। সো আপনারা জাস্ট মানে ফোনে যতটা দেখবেন তার চাইতে সামনাসামনি অনেক বেশি সুন্দর। তো চলেন আমরা হচ্ছে আস্তে আস্তে রওনা হই। তো মোটামুটি এই সময়টা হচ্ছে অনেক বেশি
নীরব এখন। আমরা হচ্ছে বিকাল 5টায় এখান থেকে বের হয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সাজেকের হচ্ছে মসজিদ, এবং এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা মসজিদ, এবং আমি চেষ্টা করব এখানে এক ওয়াক্ত হলেও সালাত আদায় করার। ওকে, সো দেখেন আশেপাশের অনেকগুলা রিসোর্ট আছে এখানে। হিমাচল রিসোর্ট, তারপরে হচ্ছে এদিকে সো এই রিসোর্টটা হচ্ছে মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে। তো চলেন আমরা হচ্ছে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই। মোটামুটি সাজেকে অনেক বেশি কুকুর দেখা যায়, মানে আসছি ধরে হচ্ছে বিভিন্ন ধরনের অনেক দেশি বিদেশি কুকুর দেখতে পাচ্ছি। তো এখানে আরো কিছু রিসোর্ট আছে সামনে, যেগুলো মোটামুটি একটু হাইপড রিসোর্ট বলা যায় সাজেকের। যেমন এই হচ্ছে সাজেকের মসজিদ। চলেন আমরা একটু মসজিদের দিকে, জাস্ট মসজিদের প্রাঙ্গণে যাই। আমরা যেহেতু অলরেডি আসরের নামাজ পড়ে বের হয়েছে, তাই এখন আর নামাজ পড়ার সময় নেই। তো জাস্ট একটু মসজিদের প্রাঙ্গণে যাই, দেন যখন আমরা আবার সালাত আদায় করবো তখন হচ্ছে আসবো। আলহামদুলিল্লাহ, মানে প্রকৃতি আসলে অপরূপ রূপ তার মেলে ধরেছে এই সাজেকের মধ্যে। জাস্ট যেদিকে তাকাই মেঘের খেলা, এবং এই দৃষ্টিনন্দন মসজিদটা সাজেকের সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। তো আলহামদুলিল্লাহ, মসজিদের যে আর্কিটেকচার অনেক অনেক সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আসলে পাহাড়ে ওঠার অভ্যাস নাই, এটা হাঁপিয়ে গেছি। ওকে, এই যে দেখেন, এই হচ্ছে সাজেকের মসজিদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এখানে মসজিদের পাশে আর তেমন কোনো কিছু নাই। আমরা একটু সামনের দিকে আগাই, দেখি কি আছে মসজিদের পাশে। যেমন দেখছিলাম এখানে অজুখানা, ওয়াশরুম, আর মসজিদের পাশে আর তেমন কিছু নাই। এরপরে সামনে মনে হয় রাস্তা দিয়ে নেমে নেমে যেতে হবে। আচ্ছা, তো মসজিদের আসলে যেখান থেকেই, মানে সাজেকের আপনি যেখান থেকেই তাকান না কেন, অনেক জাস্ট চারদিকে মেঘ আর মেঘ, পাহাড়ের পর পাহাড়, যেন মেঘ আর পাহাড় মিলে একাকার হয়ে গেছে এখানে। ওই যে দূরে কিছু রিসোর্ট দেখা যাচ্ছে। সূর্যাস্তয়ের সময় হয়ে গেছে প্রায়। তো আমরা এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে। গুগল ম্যাপে শো করলো আমরা যে রিসোর্টে উঠছি, রাঞ্জুনি রিসোর্ট, সেখান থেকে প্রায় 10 মিনিট লাগে। এখন দেখা যাক কতক্ষণ লাগে আসলে। এই যে রাস্তাগুলা এত উঁচু নিচু, মানে যাদের আসলে জীবনে মানে ফার্স্ট বার পাহাড়ে আসার অভিজ্ঞতা, মানে আগে অভিজ্ঞতা নাই, তাদের জন্য একটু কষ্টই হবে। যেমন আমারই হচ্ছে এবার প্রথমবার সাজেক আসার অভিজ্ঞতা, মানে পাহাড়ে আসার অভিজ্ঞতা অ্যাকচুয়ালি। তো আমার একটু ভালোই কষ্ট হচ্ছে। সামনে হচ্ছে আমরা একটা রিসোর্টের মতো দেখতে পাচ্ছি, মানে রিসোর্ট নাকি রেস্টুরেন্ট ঠিক বুঝতে পারতেছি না। রুন্ময় মেবি, সম্ভবত রিসোর্ট এটা। আচ্ছা, এটা হচ্ছে সেনাবাহিনী প্রধান এটা উদ্বোধন করছে। সো এটা মেবি হচ্ছে সেনাবাহিনীর রিসোর্ট, সেনাবাহিনী দ্বারা পরিচালিত কোনো রিসোর্ট হবে সম্ভবত। আচ্ছা, তো আমরা সামনে যাই। একটা দোকান আছে, দোকানে মোটামুটি দেখা যাচ্ছে যে পোশাক আশাক সেল হয়
ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র সেল হয়, তারপর হচ্ছে ব্যাগ, এগুলো সেল হয়। দোকানের নামটা ইন্টারেস্টিং, গিরি লাহচং। আচ্ছা, সো দোকানটা সুন্দর, দেখতে সুন্দর। চলেন আমরা হচ্ছে দোকানের ভেতরে প্রবেশ করি, দেখি দোকানে কি কি আছে। এই হচ্ছে সেই হেলিপ্যাড, সাজেক বিওপি বিজিবি হেলিপ্যাড। যানবাহন নিয়ে এখানে প্রবেশ করা নিষিদ্ধ। অ্যান্ড এখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়। এবং হচ্ছে মোটামুটি যারা রিসোর্টে হচ্ছে বারান্দা ওয়ালা রুম পায় না, তারা হচ্ছে সবাই অনেক সকালে এখানে চলে আসে এবং এখান থেকে হচ্ছে তারা মেঘের লুকোচুরি খেলা দেখতে পায়। ওকে, তো চলেন আমরা হচ্ছে হেলিপ্যাডের উপরে উঠি। এটা হচ্ছে যখন সাজেকে অনেক রাশ থাকে তখন এই হেলিপ্যাডে আসলে এত বেশি মানুষ থাকে যে আসলে আসাই যায় না। তো আজকে আমরা যেহেতু মোটামুটি ঈদের আগে আসছি, সো এখন অনেকটাই খালি, মোটামুটি অনেকটাই খালি দেখা যাচ্ছে। এই যে আশেপাশে কিছু খাবার দোকান আছে, যতদূর এগুলো সম্পর্কে রিভিউ শুনছিলাম এগুলো অতটা সুবিধার না। আই মিন এখানে খাবারের কোয়ালিটি প্লাস দাম অতটা সুবিধার না আর কি। ওকে, তো আমরা হেলিপ্যাডের মেইন জায়গায় যাই, মেইন জায়গায় চলো। এটা হচ্ছে হেলিপ্যাডের মেইন জায়গাটা, যেখানে মোটামুটি সবাই ছবি টবি তোলে। হেলিপ্যাডের আশের জায়গাগুলো মোটামুটি সুন্দরই আছে, আশেপাশের জায়গাগুলো। আসলে হেলিপ্যাড থেকে সবকিছু সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ, সাজেকের রূপের প্রেমে পড়ে যাচ্ছে আসলে, এত বেশি সুন্দর। আল্লাহ এত বেশি সবকিছু সুন্দর করে সৃষ্টি করছে, সত্যি মনোমুগ্ধকর। দূরে আবার একটা পার্কের মতো দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে আসলে ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। এখান থেকে দাঁড়ালে মোটামুটি পুরো সাজেকটাকে খুব ভালোভাবে উপলব্ধি করা যায়, একদম সাজেকের মসজিদ সহ পুরো। ওকে, এখন হচ্ছে আমরা যাব ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক। তো এটা মোটামুটি একটা সুন্দর জায়গা, তো চলেন আমরা হচ্ছে যাই। এটা মূলত একটা রিসোর্ট এবং হচ্ছে এটা একটা পার্কের মতো, সবার জন্য ছবি তোলা তারা উন্মুক্ত করে দিছে। অ্যান্ড রিসোর্টটা সুন্দর মনে হচ্ছে, তো চলেন আমরা যেয়ে দেখি। যারা পাহাড়ি রাস্তায় আসলে আগে আসেন নাই তাদের জন্য আসলে এই যে নামা ওঠা খুবই কষ্ট হবে, স্ট্যামিনার একটা ব্যাপার থাকে আসলে। এন্ড এই রিসোর্টের অবস্থান হচ্ছে 0 পয়েন্ট সাজেক। এখানে আবার প্রবেশ মূল্য লেখা আছে, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। তো আমরা হচ্ছে 20 টাকা 20 টাকা করে 40 টাকা দিয়ে যেটা টিকিট নিলাম, কিন্তু টিকিট তো আর দেয় নাই। যাই হোক, চলেন আমরা পার্কটা একটু ঘুরে দেখি, পার্কটা আসলে কতটা দৃষ্টিনন্দন। মোটামুটি দেখা যাচ্ছে যে কিছু গাছ আছে এন্ড একটু বসার জায়গা আছে, দোলনা আছে, এই তো। তেমন একটা আহামরি সুন্দর না। এরকম আসলে জিনিস সাজেকের প্রায় প্রতিটা জায়গায় দেখা যায়, তো এখানে আসলে
টাকা দিয়ে যে এটা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে, এটা একটু মানে বেশি অমূলক লাগলো আমার কাছে। এই একটা জায়গা মোটামুটি যেখান থেকে ছবি ভালো আসে। যারা ছবি তুলতে চান আপনারা, তারা এখানে এসে ছবি তুলতে পারেন, তবে সাজেকের প্রত্যেকটা পয়েন্টে ছবি ভালোই আসে। এখানে 20 টাকা দিয়ে ছবি তোলা। তো নামাজের টাইম হয়ে গেছে, আমরা হচ্ছে এখন নামাজটা পড়ে নিব সাজেকের একমাত্র সুন্দর মসজিদে। নামাজ পড়ার আশা করি অনুভূতি অন্যরকম হবে। তো নামাজটা পড়ে তারপর হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে রিসোর্টের রাতের ভিউ। রিসোর্টের বারান্দা থেকে মোটামুটি ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, আহ কিছুই দৃশ্যমান হচ্ছে না। মানে বলা যায় যে একদম মনে হয় পুরো একটা ভুতুড়ে পরিবেশ। তবে আগামীকাল আমরা যে রিসোর্টে থাকবো, আশা করি হচ্ছে সেখানে আপনারা দেখতে পারবেন, সেখানে একটা লাইভলিনেস ব্যাপার আছে একটা, যে সবকিছু মনে হবে যে জীবন্ত জীবন্ত। তো আপনাদেরকে হচ্ছে রাতের এই ভিডিও দেখানোটাই মেইন উদ্দেশ্য ছিল, রিসোর্ট থেকে কেমন দেখা যায়। আপনারা যদি আসেন, সবগুলো পরিস্থিতি আসলে বিবেচনা করে আসতে হবে, দাম, তারপর হচ্ছে আপনারা কেমন ভিউ চান, সবকিছু। আমি একটু রুমের ভিউটা দেখাই। আমাদের হচ্ছে রাতে রুমের ভিউটা হচ্ছে মোটামুটি এরকম থাকে। মোটামুটি রুমের লাইটিং গুলা সুন্দর, তার লাইটিং গুলা খারাপ করে নাই, সুন্দরই করছে। তো রুম সুন্দর দেখেন। তবে রিসোর্টের বাইরের পরিবেশ বা আশেপাশের পরিবেশ সুন্দর নয়, কিন্তু রিসোর্টের রুমটা আসলেই মানে সুখ্যাতি পাওয়ার মতো। মানে হচ্ছে আমি যদি প্রশংসা করতে চাই, তাহলে হচ্ছে প্রশংসা পাওয়ার মতো একটা রুম। আচ্ছা, তো আপনারা আশা করি হচ্ছে একটা ধারণা পেয়েছেন, আপনাদেরকে ধারণা দিতে পেরেছি যে কেমন আসলে রুমের ভিউ গুলা হয় এই ধরনের রিসোর্টের। তো আমি একটু লাইটটা অন করে দেখাই। আর যদি আমরা লাইট গুলা অন করি, তাহলে হচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে ভিউটা দেখা যায় মোটামুটি। আর বারান্দায় হচ্ছে 2টা লাইট আছে। তো বারান্দার লাইট গুলো দেখা দিচ্ছি এখান থেকে। খারাপ না, বারান্দাও লাইট হয়েছে, বারান্দার লাইট গুলো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, রিসোর্ট সম্পর্কে একটা ধারণা পাইছেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সাজেকের দ্বিতীয় দিনের ভোরবেলার দৃশ্য এটি। এখন বাজে ভোর 5টা 55 মিনিট। সকাল সকাল উঠে এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য যদি আপনার চোখের সামনে পড়ে, এটা আসলেই আপনার জন্য ভাগ্য, সৌভাগ্যের ব্যাপার। এবং আপনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতে পারেন যে আপনি আপনার জীবদ্দশায় হচ্ছে এরকম একটা সুন্দর সকাল দেখতে পারতেছেন। তা আমার মনে হয় জীবনে একবার হলেও অ্যাটলিস্ট এই দৃশ্য দেখার জন্য সাজেক আপনাকে আসতেই হবে। ওই যে দূরে, আমি যদি একটু দেখাই জুম করে, মেবি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর এই পাশটায় কোনো বৃষ্টি নাই। তার মানে একই জায়গায়, একই সাথে এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক জায়গায় বৃষ্টি নাই। এই দৃশ্য শুধু একমাত্র সাজেকে আসলে আপনি উপভোগ করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ হচ্ছে আমাদেরকে এরকম একটা সকাল দেখার জন্য এখানে নিয়ে আসছে। তো আজকে হচ্ছে আমরা সারাদিন কি কি করি, কোথায় কোথায় যাই, সবই আপনাদের সাথে শেয়ার করব। এবং আশা করি আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটবে, বিকজ আজকেই হচ্ছে সাজেকে আমাদের লাস্ট দিন। আগামীকালকে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। তো আজকে হচ্ছে আমরা রিসোর্টটা চেঞ্জ করব।
তো কোন রিসোর্টে যাব, সেখানের পরিবেশ কেমন, সবই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত স্টে টিউনড। আচ্ছা, তো আমরা হচ্ছে সকালের নাস্তা সেরে নিলাম। আমরা সবজি আর পরোটা ছিল, দুইজনের খাবারের দাম ছিল 80 টাকা। তো আমরা খাবার খেয়ে এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি আমাদের সিএনজি তে করে। তো আপনারা কেউ চাইলে হচ্ছে হেঁটেও কংলাক পাহাড়ের দিকে যেতে পারেন, তবে একটু কষ্ট হবে। তো কংলাক পাহাড়ে যাওয়ার পথে রাস্তার পাশে হচ্ছে আরো কিছু রিসোর্ট আছে। এখানেই হচ্ছে সাজেকের সেই বিখ্যাত রিসোর্ট মেঘপল্লী। তো আমরা হচ্ছে সিএনজি তে করে কংলাক পাহাড়ে যেতে আমাদের রিসোর্ট থেকে মোটামুটি হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগলো। এবং মোটামুটি একটু পাহাড়ি রাস্তা, যেহেতু উঠতে বা নামতে একটু কষ্ট হবে, তাই যারা হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন সাথে, আমরা তারা হচ্ছে হচ্ছে এখন সিএনজি তে যেতে পারেন। সাজেকের বিখ্যাত পাহাড় কংলাকে উঠতেছি। তো চলেন দেখি কতটুকু পর্যন্ত উঠা যায়। কংলাক পাহাড়ের উপরে মেবি একটা রিসোর্ট আছে, সামনে দেখা যাচ্ছে হিল কিং রিসোর্ট। পাহাড়ে ট্রেকিং করার আসলে মজা অন্যরকম। এর আগে একবার সীতাকুণ্ড গেছিলাম, তো সেখানে হচ্ছে ট্রেকিং ছিল, তবে এটার চাইতে অনেক, ওইটা অনেক বেশি ছিল। এখানে তো আসলে তেমন একটা উঁচু নাই। মোটামুটি এটাই হচ্ছে কংলাকের চূড়া। চলেন আমরা একটু উপরের দিকে যাই, দেখি উপরে কি আছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে খুবই বিপদের। আপনারা হচ্ছে যারা সিঙ্গেল আসেন তাদের জন্য মোটামুটি ঠিক আছে, বাট এসব জায়গায় আসলে বাচ্চাদেরকে না নিয়ে আসে ভালো। দিদি, ওইদিকে কি আরো কিছু আছে? এটা কি সর্বোচ্চ চূড়া কি ওইটা? আচ্ছা আচ্ছা। তো ওইখানে কিভাবে যে যাবো বুঝতেছি না, অত উপরে। উপরে কি যাওয়া যাবে? দেখি চলেন, যদি যাওয়া যায় তাহলে গেলাম। ওটি এদিকে অনেকগুলো দোকান আছে। একটা ওয়েলকাম সাইনবোর্ড আছে এখানে, পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে। এটা খুবই ভালো, ভালো একটা উদ্যোগ। আচ্ছা, ওইখানে রিসোর্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আগে আমরা হচ্ছে উপরে উঠি, তারপর ওই দিকটা যাব। আমরা এখন কংলাকের সবচেয়ে উঁচু স্থানে উঠতেছি। সিএনজি বা গাড়ি নিয়ে না আসলে একটু ঝামেলারই, মানে আপনি হয়তো হয়রান হয়ে যেতে পারেন। এই হচ্ছে
উঁচু জায়গা। এখানে একটা দোকান ছিল, এখন হয়তো পর্যটক তেমন নাই, এই কারণে দোকানটাও আর অফ। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে চূড়া থেকে আসলে ভিউটা কেমন দেখায়। এই হচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য। ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে রাস্তা আছে দোকানের ওই দিক দিয়ে। এই হচ্ছে অপরূপ সৌন্দর্য। সৃষ্টিকর্তা যে কত সুন্দর করে তার পৃথিবীটাকে সাজিয়েছেন তার একটা অনিন্দ উদাহরণ হচ্ছে এই সাজেক। এই কংলাক পাহাড়ে চূড়াতে উঠলে আপনি হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আরো বেশি অনুরাগ প্রকাশ করতে বাধ্য হবেন। আচ্ছা, আমরা আরেকটু উপরের দিকে উঠি। এখানে আরেকটু উপরের দিকে আরেকটা জায়গা আছে, চলেন সেখানে উঠি। এটাও মেবি সম্ভবত কোনো একটা দোকান টাইপ। যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে একবার আসা উচিত। তবে অবশ্যই অফ সিজনে আসা উচিত। আই মিন অফ সিজন বলতে যখন পর্যটক একটু কম থাকে তখন আসলে আপনি সবচেয়ে সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করতে পারবেন। এই হচ্ছে আশেপাশের পরিবেশ এখানকার। আলহামদুলিল্লাহ, ওই চেয়ারটাতে বসে আপনার প্রিয়জনের সাথে এক কাপ চা আপনার মনে অনাবিল আনন্দ বয়ে দিতে পারে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। তা আমরা এখন একটু রেস্ট নিব। ওকে, সো আমরা কংলাক পাহাড়ের উপর কিছুক্ষণ সময় কাটালাম। এবার হচ্ছে আমরা এখান থেকে নেমে যাচ্ছি। তো নেমে যাওয়ার আগে আমরা এখানে আরেকটা জায়গায় যাব। ওই পাশে একটা রিসোর্ট আছে, আমরা একটু রিসোর্টটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা হচ্ছে রিসোর্টের দিকে যাই। মোটামুটি কংলাক পাহাড় থেকে নামার পথেই হচ্ছে রিসোর্টটা। যারা হচ্ছে একটু সাজেকের মেইন শহর থেকে একটু দূরে থাকতে চান, একদম প্রকৃতির খুব কাছে থাকতে চান, তারা হচ্ছে এই পাহাড়ের রিসোর্টটাতে আসতে পারেন। তো এদিকে দোকান আছে কিছু, আর এইদিকে হচ্ছে মেবি রিসোর্টটা। মেনলি রিসোর্টটা, এখানে কিছু ঘর বাড়িও আছে।
রিসোর্টের নাম হচ্ছে ক্লাউড ক্যাসেল রিসোর্ট। তো যারা হচ্ছে এই ধরনের এই রিসোর্টে আসতে চান তারা হচ্ছে এই নাম্বারে কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। ওকে, আমরা একটু সামনে যাই, দেখি রিসোর্টটা কেমন দেখতে। আম ধরে আছে, পাহাড়ি আম। ওকে, তো চলেন সামনে আগে আমরা। কাঁঠালও ধরে আছে। এখানে অবশ্য লিচুর সিজন এখন শেষ, আর ঢাকায় তো মাত্র লিচু বের হচ্ছে, আর এখানে হচ্ছে অলরেডি সিজন শেষ। এই উপরে হচ্ছে পাবলিক টয়লেট। যারা কংলাক পাহাড়ে এসে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা এটা ইউজ করতে পারেন। ওই যে রিসোর্টটা দেখা যাচ্ছে, মেবি সম্ভবত। রিসোর্টটা সুন্দর আছে দেখতে, সোলার প্যানেলও আছে এখানে। রিসোর্টটা খুব সম্ভবত এখন বন্ধ। তো আমি একটু আশেপাশে দেখাই। এই হচ্ছে মেনলি রিসোর্ট। পরিবেশটা সুন্দর আছে। আচ্ছা, একটু সামনে আগাই আমরা। সামনে অবশ্য বেশি কিছু নাই, সামনে হচ্ছে ওদের নিজস্ব ঘর বাড়ি। এখানে পানির কিন্তু খুবই সংকট সাজেকে। খাবার পানিতে বলতে গেলে কিনেই খেতে হয়, আর গোসল করার পানি মোটামুটি অ্যাভেলেবল আছে। ওইদিকে হচ্ছে ওদের ঘর। আচ্ছা, আমরা ওদের পার্সোনাল জীবদ্দশায় একবার হলেও সাজেকে আসা উচিত। অ্যাটলিস্ট নিজের চোখে এই সৌন্দর্যগুলো অবলোকন যদি আপনি না করেন তাহলে আসলে আপনার অনেক কিছু মিস করবেন। খুব যে বেশি টাকা পয়সা লাগে এমনও না। আপনারা যদি অনেকজন মিলে একসাথে আসেন, গ্রুপ করে আসেন, সেক্ষেত্রে টাকা তেমন লাগবেও না, মোটামুটি কমই লাগবে। এখানে সবগুলা জিনিসই মোটামুটি নিয়ন্ত্রণাধীন। মানে আপনি আসলে কোনো জায়গায় কোনো এলোমেলো কিছু দেখবেন না। সব জায়গায় সিসিটিভি আছে। কোন রকম কোনো অনিরাপত্তার কোনো ঝুঁকি আসলে এখানে নাই। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা প্রচুর জোরদার। এখানে আরো কিছু রিসোর্ট আছে, যেমন একটা রিসোর্ট আছে এখানে, হিল কিং রিসোর্ট। নর্মালি যারা কংলাক পাহাড়ের এখানে আশেপাশে থাকতে চায় তাদের জন্য হচ্ছে এই রিসোর্ট গুলা। আশেপাশে কিছু দোকান টোকানও আছে। এখানে বাঙালি পাহাড়ি দুটা গোষ্ঠী আছে। তা আমরা দোকানে আইসক্রিম খাওয়া শেষ করলাম। এর পাশেই হচ্ছে একটা অনেক সুন্দর রিসোর্ট আছে, সকাল ইকো রিসোর্ট নামটা। সকাল ইকো রিসোর্ট সুন্দর আছে, রুমের ইন্টেরিয়র গুলা প্লাস হচ্ছে সবকিছু ভালোই। রুমের নামটাও সুন্দর, হিমাচল। এন্ড এখানে আরেকটা রুম আছে, নাম হচ্ছে হিমছড়ি। ওদের জেনারেটরও আছে দেখা যাচ্ছে। সাজেক দুমদে রিসোর্ট। তো মোটামুটি কংলাক পাহাড়ের এখানেও ভালো পরিমাণে কিছু রিসোর্ট আছে। সাজেকের মেইন যে জায়গাটা রিসোর্ট সবাই চিনে, এটা ছাড়াও আরো কিছু রিসোর্ট এখানে আছে। তো চলুন আমরা হচ্ছে এখন বের হয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, বৃষ্টির টাইমে একটু সাবধান, কারণ বৃষ্টির টাইমে এইগুলো একটু পিচ্ছিল থাকে, সো পড়ে যাওয়ার এখান থেকে চান্স ভালোই। একটু সাবধানে উঠানামা করতে হবে।
শীতের সময় যারা আসবেন কুয়াশা দেখে তারপর হচ্ছে আসবেন। ডাস্টবিন এখানে কেউ আসলে আমরা যখন ঘুরতে আসবেন আপনারা অ্যাটলিস্ট চেষ্টা করবেন পরিবেশগুলো যেন ময়লা না হয়। পরিবেশ সুন্দর থাকলে আপনার কাছে যেমন ভালো লাগবে তেমনি করে আপনি যখন পরিবেশটা সুন্দর রেখে যাবেন আরেকজনের কাছে এটা ভালো লাগবে। তো আমরা সবাই মিলে যদি হচ্ছে পরিবেশটাকে সুন্দর করতে পারি, আশেপাশের প্লাস্টিক গুলা যদি কেউ রেখেও যায় আমরা যদি সেটা দেখি এবং সেটা নিয়ে যদি ডাস্টবিনে ফেলি, এটা কিন্তু আহামরি আমাদের কোনো মানে কষ্ট হবে না, কিন্তু দেখা যাবে যে আমাদের পর্যটন স্পট গুলোর সৌন্দর্য বজায় থাকবে। তো এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তো তারা আসলে তাদের জীবনটা অনেক পরিশ্রমী। তারা দেখা যায় যে ছোট ছোট বাচ্চা নিয়ে সেই পিঠে করে এত বড় বড় পাহাড় বেয়ে উপরের দিকে উঠে আবার নামে দৈনন্দিন বিভিন্ন কাজে। সো এই জিনিসগুলো আসলে আমরা যারা শহর অঞ্চলে থাকি তাদের পক্ষে উপলব্ধি করা খুবই কঠিন যে আসলে তারা কিরকম কষ্ট এখানে করে। সাজেকের এই যে মেইন চূড়া থেকে কংলাক পাহাড়ের একটু উপর থেকে ওই যে কিছু রিসোর্ট দেখা দেখা যাচ্ছে, এই যে রিসোর্টটা, এটা মেবি হচ্ছে লারং রিসোর্ট। আর ওই যে উপরে আরো কিছু রিসোর্ট এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন নেমে যাব, আমাদের সিএনজি ড্রাইভার আমাদের জন্য ওয়েট করতেছে। চলেন আমরা হচ্ছে এখন নিচের দিকে নেমে যাই। তো আমরা এখন আমাদের রিসোর্ট কংলাক পাহাড় থেকে রিসোর্টের দিকে চলে যাচ্ছি সিএনজিতে করে। ওকে, তো আমরা এখন হচ্ছে রুম থেকে চেক আউট করতেছি। রুমটা সব দিক দিয়ে ভালোই ছিল, তবে রাতের বেলায় হচ্ছে একটা প্রবলেম হচ্ছে পোকামাকড় বেশি ছিল যেহেতু গতকালকে বৃষ্টি ছিল। আর একটা হচ্ছে রাতের বেলা একটা বড় ইঁদুর দেখছি আমরা, পরে আবার চলে গেছিল, এটা আর আসা নাই। তো যদি আশেপাশের পরিবেশটা সুন্দর করা যায় এবং ছোটখাটো কিছু সমস্যা হচ্ছে এখানে দূর করা যায়, এই রুমটা মোটামুটি কম দামে একটু ভালোভাবে থাকার জন্য অর্থিত আশা করি। তো চলেন আমরা আমি যদি এই রুমটা একটু দেখাই, ওইটার মতোই প্রায়, মোটামুটি একদম সেম বলা যায়। এটার নাম হচ্ছে ফাল্গুনি অ্যান্ড রুমের ইন্টেরিয়র মোটামুটি সেম। এরকম একটা বারান্দা আর বড় একটা বারান্দা, একটা খাট। এখানে একটু বেশি একটা এক্সট্রা। হ্যাঁ, এখানে একটা জানালা আছে এক্সট্রা। ওকে, চিটচিটকুনি ডালটা দেবো। ওকে, চলো। আমরা হচ্ছে ২ তলায় ছিলাম, ৩ তলায় উপরে আরেকটা রুম খালি ফাঁকা ছিল। দাদা, আমরা তাহলে গেলাম, চাবিটা। আমরা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট ঠিক করছিলাম আর কি, আগেই বুকিং করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমরা রিসোর্ট থেকে চেক আউট করে চলে আসলাম। এখান থেকে মেঘপুঞ্জির দূরত্ব বেশি না, ৩-৪ মিনিট একটু হাঁটলেই মেঘপুঞ্জি রিসোর্ট।
মেঘপুঞ্জ রিসোর্টে পৌঁছে গেছি। তো আমরা চেক আউট করে ওইখান থেকে দেন এখানে এসে চেক ইন করতেছি। তো এই হচ্ছে মেঘপুঞ্জ রিসোর্টের ঢোকার যে গেটটা, ওই গেটটা। তো আমরা হচ্ছে আরো আগে আসছিলাম, মাঝখানে একটু ব্রেক নিলাম, এখন হচ্ছে রিসোর্টের ভিডিওটা দেখাচ্ছি। তো রিসোর্টের গেটটা সবার জন্য উন্মুক্ত না, এখানে গেটের জন্য আলাদা করে চাবি দিয়ে দিবে, চাবি দিয়ে আপনাকে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে ওদের ভিতরে ঢোকার রাস্তাটা। বাহ, সুন্দর আছে রাস্তাটা, সুন্দর। এবং আশেপাশে হচ্ছে এই লাইট গুলা রাতের বেলায় জ্বলবে। তো চলুন আমরা সামনের দিকে যাই। আমাদের রুমের নাম হচ্ছে নীলিমা। তো আমরা এখন সেই রুমের দিকে যাব। এখানে মোটামুটি তিন তিন ছয়টা রিসোর্ট আছে। সবচেয়ে বেশি দাম হচ্ছে নীলিমা, আর আরেকটা আছে বাসন্তী নাকি জানি নাম। তো আমরা এখন নীলিমায় ঢুকবো। এই হচ্ছে আমাদের রুম। নীলিমা কটেজটা হচ্ছে নতুন, তাই এটার এখনো নাম দেওয়া হয় নাই, তারা যেটা বললো আর কি। এই হচ্ছে রুম। আসো, গেট খোলো। এই যে রুমের পাশে হচ্ছে ফল গাছ, এখানে আম গাছ আছে। ওই পাশে একটা কটেজ আছে, ওইটা মেবি, এই দুইটা হচ্ছে নতুন আর কি। এই হচ্ছে আমাদের রুম। রুমটা যথেষ্ট সুন্দর। এই যে হচ্ছে রুমের খাট, লাগাও লাগাও, লাইট জ্বালায় দাও। এখানে একটা মিরর আছে, বড় একটা মিরর। মিরর এখানে হচ্ছে, আর এখানে কিছু রাখার টাকার জন্য একটা প্লেস আছে। মিররের ঠিক পাশেই হচ্ছে আপনার একটা ওয়াশরুম। সো ওয়াশরুমের ভেতরটা একটু দেখাই আপনাদেরকে। এখানে ওয়াশরুমটা মোটামুটি সুন্দর আছে। একটা বেসিন আছে, বেসিনের সাথে একটা মিরর, দেন একটা টয়লেট। আর হচ্ছে এখানে ফিটিংস গুলো সুন্দর। গতকালকে আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার তুলনায় এখানে টয়লেটটা মোটামুটি সুন্দর আছে এবং হচ্ছে ক্লিন আছে। আহ, এইটা হচ্ছে সবার কাছে একটা অ্যাট্রাকটিভ প্লেস। আপনি বসে বসে হচ্ছে টয়লেটে যখন গোসল করবেন বা অন্যান্য কাজ করবেন, তখন হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে কাজ সারতে পারবেন। এই তো, এই হচ্ছে টয়লেটের ওয়াশরুমের রিভিউ। বারান্দা। ও আচ্ছা, এখানে একটা টেবিল ফ্যান আছে, আর কয়েকটা হচ্ছে টেবিল ফ্যান বলতে মানে অ্যাটাচড একটা ফ্যান আছে। আর এখানে হচ্ছে লাইট আছে, এই লাইট গুলা হচ্ছে রাতের বেলা নর্মালি জ্বালাবো আর কি। এই তো লাইট। আর এখানে আরেকটা হচ্ছে তারা আমাদেরকে টেবিল ফ্যান দিয়ে দিছে, ওয়ালটনের একটা টেবিল ফ্যান দিয়ে দিছে। আর এই তো হচ্ছে আমাদের বারান্দাটা যথেষ্ট বড় আছে। নীলিমা কটেজের বারান্দা এটা। এই যে রুমের থেকে বসে বসে মেঘ উপভোগ করা যায়। যদি আমাদের ভাগ্যটা আজকে একটু খারাপ, আজকে একদমই মেঘের দেখা নাই, উল্টো অনেক বেশি রোদে একদম পুড়ে যাচ্ছে। তো বারান্দা থেকে আশেপাশের রুমগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের পাশের রুম, এখানে মানুষ আছে। আর এই যে পাশের রুমগুলো, এই রুমের যে বারান্দা আছে, এই বারান্দার চাইতে ওই বারান্দাগুলো একটু উঁচু এবং হচ্ছে বড়। তবে এই রুমটার ভাড়া বেশি, 5,500 টাকা ভাড়া। আর ওই রুমগুলোর ভাড়া হচ্ছে কম, 5,000 টাকা ভাড়া। এক্সট্রা ভাড়া কারণ হচ্ছে তারা বলছে এই দোলনাটার কারণে নাকি একশো 500 টাকা বেশি, যেটা একদমই অর্থিত মনে হয় নাই। কারণ এখানে তো ওই যে হেলানো যে চেয়ার গুলো এখানে আছে, ওইরকম চেয়ারও নাই।
যেখান থেকে এক্সট্রা 500 টাকা আছে ওইটা, মানে একটা রুম একটাতের জন্য 5,500 টাকা এমনি বেশি। তার উপর যদি তারা শুধু দোলনার জন্যই 500 টাকা চার্জ করে, যেটা আসলে মানে একটু বেশি হয়ে যায় আমার মতে। তো এই যে বারান্দা থেকে হচ্ছে ভিউ। তো আমাদেরকে হচ্ছে এইমাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, রুমের সাথে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা হচ্ছে মেঘপুঞ্জির ঠিক পাশেই একটা হোটেলে খেতে চলে আসলাম দুপুরে। আমাদের এখানে একটা প্যাকেজ নিলাম, তো প্যাকেজের 2 বেলার প্যাকেজ, দুপুর এবং রাতে, টোটাল 1,000 টাকা। যেহেতু মেঘপুঞ্জি থেকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিবে, তো আমাদের এখানে আমরা হচ্ছে দুপুরের জন্য ব্যাম্বো চিকেন অর্ডার করলাম, সাথে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে ফুল প্যাকেজটার দামই হচ্ছে 500 টাকা। অ্যান্ড ব্যাম্বো চিকেনটা হচ্ছে দেশি ব্যাম্বো চিকেন ছিল। তো তারা হচ্ছে আমাদেরকে ব্যাম্বো এনে তারপর হচ্ছে চিকেনটা এখানে আমাদেরকে সার্ভ করলো। তো খাবারগুলো মোটামুটি মজাই ছিল। একটা হচ্ছে বাঁশের একটা ফ্লেভার ছিল, মানে মোটামুটি একটা মাইল্ড ফ্লেভার ছিল। এছাড়া ওভারঅল আপনার যদি হচ্ছে মাংস বলেন বা সবজি বলেন, সবগুলা খেতে ভালোই ছিল, এবং ভাতের কোয়ান্টিটিও মোটামুটি ভালোই ছিল। 2 জনের জন্য হচ্ছে ভাত এনাফ, এবং যে চিকেন দেয় চিকেনটাও হচ্ছে 2 জনের জন্য এনাফ। তো আনফরচুনেটলি বিকেল এবং রাতের ভিডিওগুলো আমাদের ফোন থেকে হচ্ছে ডিলিট হয়ে যায়, কোনো একভাবে ডিলিট হয়ে গেছে। তো আসলে আমরা তখন ভিডিওগুলো দেখাতে পারছি না, তাই আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বিকেল এবং রাতের একটু ভিউটা কেমন হয়, রিসোর্টের পরিবেশ কেমন থাকে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি আমরা যখন ছিলাম বিকেলে তেমন একটা হুলস্থুল ছিল না, রাতের বেলায়ও মোটামুটি শান্তই ছিল যেহেতু পর্যটক কম। তো রাতের বেলায় হচ্ছে তো লাইটিং হয়, তো লাইটিং গুলা মোটামুটি সুন্দরই হয়, আশেপাশের পরিবেশটা অনেক লাইভলি থাকে। যেহেতু একদম ঠিক সাজেকে ঢোকার পথে এই রিসোর্টটা, তাই মোটামুটি গান বাজনা, তারপরে হচ্ছে মানুষের আড্ডা, মোটামুটি একটা মানে আপনি একটা বলতে পারেন যে এখানে নীরব থাকে না। আগের রিসোর্ট যেমন নীরব ছিল, এই রিসোর্টে অনেকটাই লাইভলি ছিল। তো কেউ যদি লাইভলি পরিবেশ পছন্দ করেন, মেঘপুঞ্জি আশা করি আপনার ভালোই পছন্দ হবে। তো আমাদের হচ্ছে রাতের বেলায় ব্যাম্বো বিরিয়ানি অর্ডার ছিল, আমাদের ব্যাম্বো বিরিয়ানি প্রস্তুত হচ্ছিল। তো আমরা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানিটা পেয়ে গেলাম। ব্যাম্বো থেকে হচ্ছে বিরিয়ানিটি সার্ভ করা হয়। তো ব্যাম্বো বিরিয়ানির স্বাদ যদি বলি, নর্মাল বিরিয়ানির মতোই আমার কাছে লাগলো। তবে ব্যাম্বোর হচ্ছে বাঁশের হচ্ছে হালকা ফ্লেভার ছিল, খেতে খারাপ না, মোটামুটি মোটামুটি চলে আর কি। মানে আপনি যদি হচ্ছে একদম অপছন্দ করার মতো না, আবার একদম যে খুব ভালো এমনও না, বাট খেতে খারাপ না। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ঘড়িতে বাজে ভোর 5টা 10। আজকে হচ্ছে আমরা চলে যাব। তো এই হচ্ছে সাজেকের সকালবেলা দৃশ্য। বৃষ্টি হচ্ছে অ্যান্ড মেঘগুলো হচ্ছে একদম খুব কাছে চলে আসছে। মনে হয় তাদেরকে এখনই ছোঁয়া যাবে। তুলোর মতো নরম নরম মেঘ। আলহামদুলিল্লাহ, অবশেষে হচ্ছে আমরা মেঘের দেখা পেলাম। في القلب شعاع يهديني نور الإيمان سرى فيني وبذكرك يا ربي أرقى دوما بالروح عن الدوني دوما بالروح عن الدوني قلب شعاع يهديني نور الإيمان سرى فيني وبذكرك يا ربي أرقى دوما بالروح عن الدوني دوما بالروح عن الدوني في جوف الليل هفى قلبي وكأن الرحمة تدعوني قف وادعو إلها ما خابت يدا مدت لمعيني يدا مدت لمعيني في جوف الليل هفى قلبي وكأن الرحمة تدعوني قف وادعو إلها ما خابت يدا مدت لمعيني يدا مدت
رحمتك رجائي وإلى الجنات لتهديني. তো এই হচ্ছে আজকে বৃষ্টি স্নাত সকালের দৃশ্য। আমরা এখন মেঘমন্দির রিসোর্টে আছি। এখান থেকে আমরা যাব স্টোন গার্ডেন, প্রথমে যাব, তারপর হচ্ছে লুসাই গ্রামে যাব। স্টোন গার্ডেনের দিকে যাচ্ছি। ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ ভিউ, ওইখানেও মোটামুটি মেঘ আছে। আর এই দিকটাই হচ্ছে ইন্ডিয়ান ভিউ, মানে মিজোরাম ভিউ। এটা হচ্ছে সাজেকের গির্জা। এটা মনে হয় এখনো নির্মাণাধীন আছে। গির্জার পাশেই হচ্ছে এটা মেবি একটা দোকান টাইপ বা রেস্টুরেন্ট টাইপের। একদম গসপেল রিসোর্টের সামনেই হচ্ছে এই গির্জাটা। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, একটু আগে আমাদেরকে দিয়ে দিল। এখন হচ্ছে আমরা এই বারান্দায় বসে ব্রেকফাস্টটা করব। এই ধরনের জায়গায় এসে বৃষ্টির মধ্যে বারান্দায় ব্রেকফাস্ট করার মজাটাই অন্যরকম। রুই লুই হলিডে রিসোর্টের ঠিক বিপরীত পাশেই হচ্ছে এই লুসাই গ্রাম। এই লুসাই গ্রামের এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। যদি এখান থেকে কেউ ড্রেস নিতে চায়, ট্রেডিশনাল ড্রেস গুলো 100 টাকা 20 মিনিটের জন্য। এই 30 টাকা হচ্ছে ওরা মেইনলি তাদের কালচারের জন্য নিচ্ছে। অ্যান্ড আচ্ছা, এখানে লেখা আছে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমাদের আগামী প্রজন্মের হৃদয়ে ও আত্মায় স্মরণ করতে ও ফিরে পেতে সাহায্য করবে। কাইন্ডলি ড্রপ ইউর টিকেট ইনসাইড দ্য বক্স। আচ্ছা, এখানে কোনো বক্স নাই, যাই হোক। আচ্ছা, এখানে বক্স আছে। সম্ভবত ওদের কোন একটা রিসোর্ট এগুলা। এটা হচ্ছে কটেজ এরিয়া। হ্যাঁ, আসছে। এই হচ্ছে কটেজের বারান্দা থেকে ভিউ। লুসাই কটেজ, লুসাই গ্রামের কটেজ আর কি। তার নাম হচ্ছে কি লেই কাপুই। বাহ, এখানে অনেক ধরনের ফল গাছ আছে, আম গাছ, আম ধরে আছে। এখান থেকেও ভালো ভিউ পাওয়া যায়। নেক্সট টাইম যদি কখনো আসে ইনশাল্লাহ এখানে থাকার চেষ্টা করব। আমরা ভিতরে যাই। এটার নাম হচ্ছে থাংচুয়া
পা ইন, আচ্ছা কিছু বুঝি নাই, যাই হোক এটা ওদের একটা ঐতিহ্য, এখানে ওদের ঐতিহ্য ছবিতে ধারণ করা আছে। সেখানে একটা হচ্ছে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, যেটা কি সম্পর্কে, তাই আমরা একটু ভিতরে যাই। এটা হচ্ছে কোন একটা ঐতিহ্যকে ধারণ করতেছে। লেখাটা পড়লে আসলে বোঝা যাবে পুরোপুরি। তো আমাদের হাতে সময় এখন কম, তাই আমরা আর লেখাটা সম্পূর্ণ পড়তেছি না। হচ্ছে দোকানদার ছাড়া দোকান, ইন্টারেস্টিং জিনিস। দোকান এখানে মূল্য তালিকাও দেওয়া আছে। লিচু 6 টাকা, লিচু 6 পিস 10 টাকা, লেবু 1 পিস 5 টাকা। আম, লিচু, লেবু যদি গাছ থেকে পাড়া হয় ও বক্সে টাকা জমা দিতে হবে। আচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। ভালো কনসেপ্ট। তো আমরা এখন হচ্ছে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব, দেখি নিচের দিকে কি আছে। আচ্ছা, আগে একটু আমরা ডান দিকে যাই, দেখি ডান দিকে এখানে কি আছে। ঝাউ লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ডলুম। এখানে একটা হ্যান্ডলুম ফর ডটার অফ থাংচুয়াপা। আচ্ছা, শেফস হোম। এখানে ওদের একটা ঐতিহ্যের চিহ্ন আছে। খুয়ানচেই উৎসবে মিথুনকে বর্ষা নিক্ষেপ। আচ্ছা, এখানে ওদের একটা ঐতিহ্য আছে, যে কোনো দ্রব্যাদি গুঁড়া করার জন্য লুসাই মেয়েরা এই পদ্ধতি অবলম্বন করে। কাইন্ড অফ আমরা যেমন ঢেঁকি ব্যবহার করি তেমন। এটা হচ্ছে চুলা। আর এটার নাম হচ্ছে এক ধরনের তাক, রাপুই, ওয়ান টাইপ অফ স্টোরেজ। ওকে, এটা হচ্ছে হারিকেন। এখানে হচ্ছে তারা বিভিন্ন রান্নাঘর, আর কি রান্নাঘরে যেমন থাকে, এটা তাদের খাবার খাওয়ার একটা দৃশ্য। পরিবারের সবাই একত্রে খাদ্য গ্রহণ লুসাই সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য। ওকে, নিরাপত্তা স্তম্ভ। আচ্ছা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আসামি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের প্রতিশোধের ভয়ে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে এই স্তম্ভ স্পর্শ করলেই তাকে প্রাণের নিরাপত্তা প্রদান করতেন গ্রাম প্রধান। সেই আসামি ও তার পরবর্তী বংশধরেরা সেই সময় থেকে গ্রাম প্রধানের দাস হয়ে যেত। আচ্ছা, এই যে এখানে একটা কথা লেখা আছে, খুন বা বড় রকমের অপরাধের পর অপরাধীকে অন্যরা শাস্তি দিতে গেলে সে লাল সুত মানে বিশেষ খুঁটি স্পর্শ করে রাজার কাছে আশ্রয় চাইতো এবং সে সহ তার বংশধররা রাজার দাসে পরিণত হতো। লাল সুত রাজার ঘরে স্থাপিত থাকতো। তাহলে তো মানুষ অনেক খুন করতো, খুন করে সম্ভব ঝুলে যেত, আমাকে আর মারবেন না। রাজার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জো প্রদানরত ব্যক্তি, জো হচ্ছে এক ধরনের মদ, ইনি মনে হচ্ছে প্রধান, গ্রাম প্রধান। এই যে লাল যে শেফটা ছিল, সেই শেফের একটা ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। ফার্স্ট হেডম্যান, গ্রাম প্রধান। রুইলুই মৌজা সাজেক ভ্যালির প্রথম হেডম্যান। সো আপনারা চাইলে ডেসক্রিপশনে লেখাটা পড়ে নিতে পারেন। কে এই হচ্ছে জলবুক ঘরের ভিতরের পার্ট। এখানে হচ্ছে তাদের গ্রামের একটা জলচিত্র দেওয়া আছে, জলছবি চিত্র দেওয়া আছে। দেন
তাদের কুস্তি খেলার একটা দৃশ্য এখানে আছে। আচ্ছা, দেন হচ্ছে জলবুকের বৃত্তান্ত লেখা আছে। জলবুক ব্যাপারটা আসলে কি, তো আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা হচ্ছে যদি কেউ চান পড়ে নিতে পারেন। এটা হচ্ছে ছোট ছোট একটা বইয়ের সব বই রাখার তাক, তো এখান থেকে মনে হয় বই নিয়ে পড়া যায়। এখানে কি কি বই আছে, বাইবেল, ওকে, বায়োডাইভার্সিটি অফ প্রোটেক্টেড এরিয়া অফ বাংলাদেশ, এরকম বিভিন্ন বই আছে। এটা একটা ডায়েরির মতো লাগতেছে, এরও বই। সিওয়ান সঙ্গীত, তাদের হচ্ছে তাদের ভাষায় কোনো সঙ্গীত। এখন চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা অলরেডি সব গুছিয়ে ফেলছি। মোটামুটি সাজেকে আমাদের দিনগুলো ভালোই কাটছে, আলহামদুলিল্লাহ। আজকে মেঘপুঞ্জির ভিউটা অনেক সুন্দর। গতকাল যদি চাবি রেখে আসছো, রেখে আসো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, লাগানো আছে। তো আমাদের হচ্ছে মেঘপুঞ্জি থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আজকের সাজেকের ভিউটা অনেক সুন্দর। গতকালকে যদি আমরা এরকম ভিউ পেতাম তাহলে আর একটু ভালো হতো। যাই হোক, আফসোস নাই, আলহামদুলিল্লাহ যা পাইছি এটাই এনাফ। এই হচ্ছে হর্টিকালচার পার্ক, এটা খাগড়াছড়িতে অবস্থিত। এই হচ্ছে সাজেক না, সরি, খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ। এটা আস্তে হাঁটতে পারছে না, এটা হাঁটলে হচ্ছে নড়ে দুলে। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি, দেখি উপরের দিকে কি আছে। দোকান আছে এখানে, আর সামনে মনে হয় ঘর বাড়ি, দেখা যাক। আসো, ক্যান্টিন, হর্টিকালচার পার্ক ক্যান্টিন বলা হয়। এখানে অনেক রকম গাছ আছে, ফুলের গাছ দেখা যাচ্ছে স্পেশালি। এটা কি গাছ? হ্যাঁ, এটা কি ফল? কিসের ডুমুর? এই ফলগুলোর নাম কি যদি আপনারা জানেন আমাকে জানান। সেখানে কাঁঠাল গাছ আছে, কাঠের মাচাং ঘর। এখানে মোটামুটি আড্ডা দেওয়ার জন্য ভালো একটা পরিবেশ। আশেপাশে হচ্ছে প্রচুর গাছ, পাহাড়, এই তো এগুলো। নিচে কিছু আবার ঘর বাড়ি দেখা যাচ্ছে। তো আমরা এখন আসছি, এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে ভালোই।
এখানে মোটামুটি পার্কটা বিশাল, এবং এই যে নিচে সোলার প্যানেলও আছে এখানে। এখানে বাচ্চাদেরও কিছু খেলার জায়গা আছে। এখানে একটা ট্রেন আছে, দোলনা আছে। এই উঠো না, পড়ে যাবা। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, খাগড়াছড়ির ভিউ পয়েন্ট, যেটা হর্টিকালচার পার্কে আছে। এখান থেকে দাঁড়ালে মোটামুটি পুরো পার্কটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। ওই যে দূরে দেখছেন, এগুলো হচ্ছে মেঘ। সাজেকে যেমন মেঘ দেখা যায়, তেমনি এখান থেকেও মেঘ দেখা যায়। এই হচ্ছে পুরো পার্কটা। এই হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা এখন এটা দিয়ে বের হয়ে যাব। এই হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র। হচ্ছে প্রতিটা পার্সনের জন্য 40 টাকা করে। আছে জানি না। এই যে সামনে আপনারা যেই সাদা সাদা জিনিসগুলো দেখতেছেন, এগুলা কিন্তু কুয়াশা না, এগুলো হচ্ছে সম্পূর্ণ মেঘ। ওই যে এটা মানে ওখানে উঁচু করা যাবে। তো চলেন আমরা হচ্ছে এখন সামনের দিকে যাই। আলহামদুলিল্লাহ। মানে সাজেকে তো আসলে এরকম ওপেনলি রাস্তার উপর মেঘ দেখাটা টাফ, কিন্তু এই জায়গাগুলোতে এসে ওপেনলি আপনি মনে হবে মানে আপনি মেঘের ভেতর দিয়ে হাঁটতেছেন, এমন একটা অভিজ্ঞতার সম্মুখীন আপনি হবেন। তো আমার মনে হয় সাজেকের পাশাপাশি আপনারা যারা সাজেক আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে প্রবেশ করতে আসতে ভুলবেন না, এবং অবশ্যই সিজনে আসতে হবে, আই মিন বর্ষার সিজনে। শীতকালে আসলে কিন্তু আবার এরকম পরিবেশ পাওয়া টাফ। মানে আসলে প্রকৃতি ভ্রমণে বের হলে বোঝা যায় যে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে আমাদের এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এটার জন্য ওনাকে মন থেকে একবার ধন্যবাদ দেওয়া যেতেই পারে, এবং একবার শুকরিয়া আদায় করা যেতেই পারে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা সামনে একটা কফি হাউস দেখা যাচ্ছে, কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। ইভেন মেঘের ভেতর দিয়ে হাঁটতেছি এমন মনে হচ্ছে। মঙ্গলবার হয়ে তো করে তার নাম নন্দন কানন। কানন মানে বাগান, আর নন্দন মানে তো সুন্দর। আচ্ছা, এটা উদ্বোধন করছেন হচ্ছে জনাব প্রতাপ সি বিশ্বাস, জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা। এটা হচ্ছে গ্যালারি সিস্টেম পুরা। তো আমরা এখন সামনের দিকে যাব। হ্যাঁ,
এখানে সম্ভবত হচ্ছে কোনো অনুষ্ঠান এরকম কিছু টাইপ হয়, স্টেজের মতো অনেকটা। এই যে লাইটের ইয়ে দেওয়া আছে। এখান থেকে পুরো মেঘটা সুন্দরভাবে দেখা যায়। আলোটিলা পর্যটন কেন্দ্রের আরেকটা আকর্ষণীয় ব্রিজ হচ্ছে এই ব্রিজটা। এদিকে আরেকটা জায়গা তৈরি হচ্ছে। এই ব্রিজটা অসাধারণ সুন্দর একটা ব্রিজ। অনেক সুন্দর। তো ঝুলন্ত ব্রিজ থেকে আমরা উপরের দিকে উঠবো। এখানে হচ্ছে আরেকটা ব্রিজ আছে। একটু কি টাকা পাওয়ার জন্য বস আমি আসতেছি। এই হচ্ছে আরেকটা ব্রিজ, সুন্দর। এদিকে আরো কিছু দোকান আছে। এখানে হচ্ছে একটা গুহার মতো জায়গা আছে, দেখা যাক। একটু ভয় ভয় করতেছে, দেখি কি আছে। বিসমিল্লাহ। আশেপাশে কি আদৌ কেউ আছে? মনে হয় নাই। আচ্ছা দেখি বেশি নিচে নামবো না। যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাবো, আদারওয়াইজ না। ওকে, মনে হয় না যাওয়া সম্ভব হবে। একটু ভুল পথ দিয়ে গেছিলাম, ওইটা গুহায় প্রবেশের পথ না। এটা হচ্ছে মেনলি গুহায় প্রবেশের পথ। يدا مدت لمعيني يدا مدت لمعيني يا ربي رؤيتك رجائي وإلى الجنات لتهدي। তো এটা হচ্ছে আলোটিলা গুহায় নামার যে সিঁড়িটা। তো এখানে মোটামুটি 266টা সিঁড়ি আছে। 266টা সিঁড়ি বেয়ে নিচে নামলাম। এখন হচ্ছে গুহায় প্রবেশ করব। এই গুহাটা মোটামুটি বেশ অন্ধকার, এটার ভেতরে লাইট ছাড়া যাওয়া যায় না কোনোভাবেই। তো আমরা হচ্ছে আজকে প্রবেশ করব, দেখি যে আসলে সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো চলুন হচ্ছে আমরা আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করি।
এই হচ্ছে গুহা, আলু টিলার গুহা। এখানে লাইট ছাড়া যাওয়া সম্ভব। মোবাইল সাবধান, সবার মোবাইল পড়ে গেলে তো শেষ। আল্লাহ আল্লাহ হালকা হালকা আমি আমার কিছু পড়ে গেল চামড়া ভাই ভয় কিছু নাই, আমরাই আল্লাহ একটা আগুন দিলাম ঠিক ভাই রাস্তা না ভাই ভাই বাথরুম রে ভাই মাউন ভাই যাই এদিকে তো বল দিকে হ্যাঁ ভাই বাথরুম তো বাথরুম রে ওরে বাবা রে Hey, baru dia jalan dulu. Malu dulu kan anak saya baru dia tahu. Malu dulu itu dia benar. Hey, kau tu orang ni. Dia kalau, hamba tu macam ni dia siapa urut tu, anu ni. Allah, oh भाई, रास्ता, भाई, baru misal, sudah sip go baby, तो माटी साफ हम कर दे
করলেই হাঁপা হয়ে যাবে। ও ও মনটা হাসি না বস হ্যাঁ দম বেড়ে যাচ্ছে পুরো সাধারণ শরীর ঘুমাতে আসছিল ঘুমাতে ফিরে আলহামদুলিল্লাহ অবশেষে অবশেষে গুহা থেকে বেরোলাম। তো এই ছিল হচ্ছে আমাদের সাজেক যাত্রা। আমাদের বাস মোটামুটি এখন ছেড়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।